প্রিয় দর্শক, শুরু করছি ইস্পানি মির্জাপুর শুভরাত্রি। আজকে যে আলোচনার আমরা বিষয় ঠিক করেছি সেটা হচ্ছে সুশাসন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো, এবং এই কারণে আমরা একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে আমাদের আজকের আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি এবং একজন অধ্যাপককে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিএনপি নেতা শামা ওবায়দ রয়েছেন আমাদের সাথে অতিথি হিসেবে। আরও রয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ.কে.এম. মাজারুল ইসলাম রয়েছেন আমাদের সাথে অতিথি হিসেবে। প্রিয় দর্শক, আমরা বলছিলাম যে সুশাসন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলবো। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলেই প্রথমত যেটি আসে সেটি হচ্ছে কি নির্বাচন প্রসঙ্গ আসে। আমি শামা ওবায়দ আপনাকে দিয়েই আলোচনাটা শুরু করতে চাই। ছাত্র জনতার গণবিপ্লবের পর যখন 5ই আগস্ট পতিত আওয়ামী সরকারের প্রধান এবং তার অন্যান্য দোসররা দেশ থেকে পালিয়ে যায়, তারপরেই কিন্তু আমরা দেখেছি দেশের মধ্যে একটা ঐক্য ছিল। বেশ গত এক মাস থেকেই কিন্তু একটা জাতীয় নির্বাচন প্রসঙ্গে কিন্তু নানা ধরনের মত, ভিন্ন মত দেখা দিয়েছে। তবে আমরা কিছুদিন আগে প্রধান নির্বাচন কমিশনারকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার যে নির্দেশনা সে অনুযায়ী তারা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছেন। এদিকে বিদেশি চাপ বলতে আমরা প্রভাবশালী দেশগুলোর একটা চাপ রয়েছে। ভারতে কিন্তু একটা জাতীয় নির্বাচনের কথা তারা উল্লেখ করেছেন। তবে আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা যেটা বলেছেন যে সরকারের সবুজ সংকেত পেলেই অক্টোবরে তফসিল দিতে চায় নির্বাচন কমিশন। এখন যে প্রশ্নটি সেটি হচ্ছে যে ছাত্ররা কি চায়, জামায়াতেরও কিন্তু অনেক সময় তারা নির্বাচন চায়, আবার কিছুদিন সংস্কারের কথা বলে, আবার আপনারা দ্রুত নির্বাচন চান বলে এক ধরনের অনেকেই এক মিশ্র প্রতিক্রিয়া করে। তো এই যে জাতীয় নির্বাচন যেটি বলছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে গ্রিন সিগন্যাল থাকলেই অক্টোবরেই তফসিল ঘোষণা করা হবে, আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক এবং এটিএন বাংলা সকল দর্শককে শুভেচ্ছা জানাই। দেখুন, আপনি আপনার প্রারম্ভিক বক্তব্যে অনেক কিছু বললেন, কিন্তু আমাদের যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনী ব্যবস্থায় ওয়ান অফ দ্য মেইন স্টেক হোল্ডার হচ্ছে জনগণ। তো জনগণ কি চায় বা ভোটার কি চায় সেটা কিন্তু আপনার ইন্ট্রোডাকশনে আসলো না। কারণ আমরাই এটা হয়তো হতে পারে আমাদের রাজনৈতিক প্রক্রিয়ার একটা গলদ বা আমাদের যে প্রক্রিয়া চলছে, আমরা সবার কথা চিন্তা করছি, ভোটারদের কথা চিন্তা করছি না। ভোটাররা কি চাচ্ছে? যারা 15 বছর ধরে ভোট দিতে পারে নাই, যারা হাসিনার আমলে ভোট দিতে গিয়ে মানে শারীরিক লাঞ্ছনার শিকার হয়েছে, মানসিক লাঞ্ছনার শিকার হয়েছে, যারা নতুন যারা ভোটার, আমাদের ইয়াং জেনারেশন, 18 বছরের ছেলে ভাই বোনরা, আমাদের ছেলেমেয়েরা অনেকেই ভোট দিতে, বেশিরভাগ মেজরিটি ভোট দিতে পারে নাই। এদের কি আকাঙ্ক্ষা, এটা কিন্তু আমরা কি আমলে নিচ্ছি? এই যে আপনার জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, বিপ্লব হয়েছে, সেই বিপ্লব তো একদিনে গড়ে ওঠেনি। 15 বছরের আন্দোলন সংগ্রামের ফসল কিন্তু এই বিপ্লব। এবং যে বিপ্লবে আমরা দেখেছি শুধু ছেলেমেয়েরা মাঠে নামে নেই, ছেলেমেয়েদের বাবা মারাও মাঠে নেমেছে। এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেমেয়েরা যেভাবে মাঠে নেমেছে আমরা চাক্ষুষ দেখেছি। ব্র্যাক, আইইউবি থেকে শুরু করে বিভিন্ন ইউনিভার্সিটির, নর্থ সাউথ বিভিন্ন ইউনিভার্সিটির ছেলেমেয়েরা মাঠে নেমেছে। কেন? শুধু কি কোটার জন্যে? এখন কোটা আন্দোলন নিয়ে শুরু হয়েছিল, এই কোটার দাবিতে এই আন্দোলনটা শুরু হয়েছিল। তারপরে যেটাকে দেখা গেল যে একটা মানুষ বছরের পর বছর জনগণের ভিতরে চাপা যে ক্ষোভটা ছিল যে আমরা ভোট দিতে পারি না, আমরা 3 বেলা ঠিকমতো খেতে পারি না, কেউ হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, আমরা তিন বেলা ঠিকমতো খেতেও পারছি না, এই যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই ক্ষোভ থেকে কিন্তু একটা বিস্ফোরণ ঘটলো। এবং এই গত 15 বছর ধরে কিন্তু এই ক্ষোভ দানা বাঁধছিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত রেসপন্সিবল জায়গা থেকে, দায়িত্বশীল জায়গা থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছিল। সকল পর্যায়ের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এই আন্দোলনে শরিক ছিল এবং জুলাই আগস্টের আন্দোলনেও শরিক ছিল। এখন বাস্তবতা হচ্ছে যে আপনি বলছেন নির্বাচন অবশ্যই আমরা সংস্কারের একটা বিশেষ পদক্ষেপ হচ্ছে নির্বাচন। আপনি যদি আপনার দেশের মানুষকে নির্বাচনের সুযোগ না দেন, ভোটের সুযোগ না দেন, তাহলে সে তার মনের মতো ক্যান্ডিডেট বা প্রার্থী বাছাই করবে কিভাবে? যে প্রার্থী ভবিষ্যতে সংসদে গিয়ে তার জন্য, জনগণের জন্য, বাংলাদেশের জন্য কাজ করবে, তাই না? তো সংস্কারের একটি ওয়ান অফ দ্য মেইন মানে ক্রাইটেরিয়া হচ্ছে একটি ভালো নির্বাচন। সংস্কারের চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে। ঐক্যের কথা আপনি বললেন, ঐক্য দেখেন, এতদিন আমরা আমাদের এই দীর্ঘদিনের আন্দোলনের
একটা সফলতা আমরা পেয়েছি যে ফ্যাসিবাদের পতন হয়েছে, হাসিনা পালিয়ে গেছে। এখন হাসিনা পালানোর পরে আমরা বিভিন্ন রাজনৈতিক দল আছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। এখন যখন অনেকগুলো দল থাকবে, অনেকগুলো মত থাকবে, এটাই দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আমরা সেই গণতন্ত্রে বিশ্বাস করি। এতদিন আমরা সকলে একটা একটা বিষয়ে আমরা ঐক্যমতে ছিলাম যে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে, ঠিক আছে, যে কথা বলার অধিকার আমাদের ফিরে পেতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। এই সকল বিষয়ে আমরা সকল রাজনৈতিক দল কিন্তু এক ঐক্যমতে ছিলাম এবং সেই ঐক্যমতের থেকে কিন্তু এই আন্দোলন একটি চরম রূপ ধারণ করেছিল। এখন হাসিনা, আওয়ামী লীগ নেই, দৃশ্যত দেখা যাচ্ছে না তাদেরকে, কিন্তু রাজনীতির মাঠে তো অন্য রাজনৈতিক দলগুলো আছে, তো তারা তো চুপ করে বসে থাকবে না। এখন বিএনপির কথা বলবে, জামাতে ইসলামের কথা বলবে, আরো যেসব রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের কথা বলবে। এবং আমি মনে করি না যে এখানে ঐক্যমতের কোনো সমস্যা। আমাদের সবাই সবকিছুতে একমত হতে হবে সেটা কোনো কিন্তু কোনো কারণ নাই। কিন্তু বিষয় হচ্ছে যে বাংলাদেশের স্বার্থে এবং নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে, উন্নয়নশীল বাংলাদেশ গড়ার স্বার্থে আমরা যেন একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক রাষ্ট্র যদি আমাদের গড়তে হয়, তাহলে আমাদের একটি জায়গায় ঐক্যমত হতে হবে। এবং সেই জায়গায় ঐক্যমত হওয়ার জন্য আমি মনে করি কম বেশি সব রাজনৈতিক দলই একমত আছে। আমাদের দ্বিমত থাকতে পারে নির্বাচন কখন হবে, আমাদের দ্বিমত থাকতে হবে কতটুকু সংস্কার হবে, কতটুকু সংস্কারের পরে নির্বাচন হবে, নির্বাচনের পরে কি কি সংস্কার হবে, এগুলো নিয়ে আমাদের দ্বিমত থাকতে হবে পারে। কিন্তু আমি মনে করি যেই পাহাড় সম্মুখ সমস্যা আমরা পার করে এসছি, এই সমস্যাগুলোকে যদি আমরা বড় করে দেখি তাহলে আমরা নিজেদের ক্ষতি করব, দেশের ক্ষতি করব, ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করব। সুতরাং সেগুলো বড় করে দেখা যাবে না। নিশ্চয়ই মিস্টার মাহমুদ, আমরা শুনবো আপনার কাছ থেকে। প্রফেসর মাজার, আমরা শুনছিলাম এবং একটা বিষয় সেটি তো সঠিক যে গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা ভোটের মাধ্যমে জনগণের ক্ষমতা হস্তান্তর করা। তো বিএনপির পক্ষ থেকে তারা যে ভোটের কথা বলছেন সেটি তো একটা গণতান্ত্রিক পন্থার কথাই বলছেন। তারা তো বারবার বলে না যে আমাদেরকে পিছন দরজা দিয়ে আপনার ক্ষমতা দিয়ে দেন, বা আমরা এই যে 15 বছরে যে গুম খুন হত্যার শিকার হয়েছি, আমরা এই জুলাই বিপ্লবেও কিন্তু আমাদের অনেক 400-450 মতো বিএনপি সমর্থিত ছাত্র এবং নেতারা মারা গিয়েছেন, তারা বলছেন। তো এই যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রধান অংশ হিসেবে নির্বাচন, এবং সেই নির্বাচনের পরেই কিন্তু একটা সুশাসনের বিষয় আসবে। তো এই আসন্ন যে নির্বাচন নিয়ে প্রক্রিয়াগতভাবে শুরু হয়েছে, ছাত্রদের মতামত, জামায়াত ইসলাম, সব মিলিয়ে আপনি এই নির্বাচন কত তাড়াতাড়ি হওয়া দরকার, কিভাবে হওয়া দরকার, এবং এই নির্বাচনের গতি প্রকৃতি নিয়ে আপনার বিশ্লেষণ কি? অনেক ধন্যবাদ কিরণ ভাই, আমার সহ আলোচক এবং এটিএন বাংলার দর্শকবৃন্দ, শ্রোতাবৃন্দ। নির্বাচন যে হতে হবে সেই ব্যাপারে তো কারো দ্বিমত নাই। আসলে যেই প্রশ্নটা যেটা সেটা হচ্ছে যে কখন হতে হবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার মনে করছেন যে নির্বাচনের আগে সংস্কার ইত্যাদি করতে হবে, এবং এটা সবাই বলছেন যে সংস্কার এবং নির্বাচন এটার মধ্যে একটা শেষ করে একটা করার কিছু না, এটা সাইমালটেনিয়াসলি চলতে থাকবে এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সেটা নির্বাচনের পরেও হতে থাকবে, আগেও হতে থাকবে। এখন যেটা নিয়ে একটা দ্বিধাবিভক্তি তৈরি হচ্ছে, যেটা আমি খুব খুশি হয়েছি যে শ্যামাবাদ বললেন যে জনগণের যে মতামত সেইটার ব্যাপারে খুব বেশি কারো একটা আগ্রহ নাই, সেইটাই একটা মূল প্রশ্ন এখানে। তাহলে জনগণ আসলে কি চাচ্ছে, কখন চাচ্ছে নির্বাচন চাচ্ছে ব্যাপারে তো কোনো সন্দেহের অবকাশই নেই, কিন্তু কখন চাচ্ছে সেটা নিয়ে হচ্ছে। এখন তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বলছেন যে যদি কম সংস্কার করা হয় তাহলে জানুয়ারিতে করা সম্ভব, আর বেশি সংস্কার মানে রিজনেবলি বেশি সংস্কার করলে তাহলে জুন জুলাইয়ের দিকে সম্ভব। তো এখন এর মধ্যে আবার অনেক জল ঘোলা হচ্ছিল যে এই যে একটা গ্রুপ প্রপাগান্ডা চালাচ্ছিল, যেটাতে বিএনপিও একটু ইনফ্লুয়েন্স হয়েছে বলে আমরা মানে সাধারণ জনগণ মনে করছি যে এইখানে বিএনপিকে একটা মাইনাস করার যে একটা রিউমার, যে এইখানে তাহলে অন্য একটা ফর্মুলা আসবে কিনা নির্বাচনের মধ্য দিয়ে, বা নির্বাচনকে মানে কি বলা যায়, নির্বাচনকে সাইড করে দিয়ে অন্য একটা 111 কাইন্ড অফ থিং আবার হবে কিনা, সেগুলি নিয়ে অনেক ধরনের গুজব। আপনি যদি ফেসবুকটা খোলেন বা অন্যান্য এই সমস্ত সোশ্যাল মিডিয়া খোলেন, আপনি দেখবেন যে এখানে মিসইনফরমেশন আর ডিসইনফরমেশনের কোনো মানে সীমা পরিসীমা নাই। কিন্তু বটম লাইনটা হচ্ছে আমরা সাধারণ মানুষ হিসাবে আমরা যেটা মনে করি যে এই দেশে একটা
নির্বাচন হতেই হবে, এই ব্যাপারে কোনো ধরনের কোনো সন্দেহ বা কোনো ধরনের কনস্পিরেসি কোনো কিছুর কোনো অবকাশ নাই। নির্বাচন হতেই হবে। এখন নির্বাচন, এবং এইটা একটা বড় ম্যান্ডেট, কিন্তু এই যে ধরেন নির্বাচন তো হচ্ছিল না আসলে, এই যে প্রহসনমূলক নির্বাচন যেগুলি, একটা তো নির্বাচন ছিল না সেগুলি। এখন একটা নির্বাচন তো লাগবে, একটা যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, একটা দেশকে যদি আপনার একটা তার যে সড়কের মধ্যে উঠাতে হয়, তাহলে তো নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে সংস্কার ভার্সেস নির্বাচন, এইটা ভার্সেস করার কোনো সুযোগ নাই আসলে, এইটা সাইমালটেনিয়াসলি চলতে হবে। এবং আমি মনে করি যে নির্বাচন যত শীঘ্র হয় তত জনগণের আশাটা বা জনগণের মতামতটা এখানে প্রতিফলিত হবে। এবং আমি মনে করি যে মূলধারার যে বড় বড় রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি, তারা তো নির্বাচনের ব্যাপারে খুবই পার্টিকুলার। তারা তো বলছেন যে যত শীঘ্র সম্ভব একটা নির্বাচন দেয়া দরকার, এবং অন্যান্য রাজনৈতিক দলরাও আমি মনে করি যে সেটাই বলছেন। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি বলেন যে জানুয়ারিতে নির্বাচনটা করবেন এবং অক্টোবরে তফসিল করবেন, সেই ধরনের কোনো প্রস্তুতি, সিরিয়াসনেস সেটা খুব বেশি দেখছি না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। এবং প্রধান নির্বাচন কমিশনারের যে সমস্ত বক্তব্য আমরা দেখছি, যে এখানে যে একটা আপনার কমিশন হচ্ছে, তাদের যে রিকমেন্ডেশন নিয়ে এই নির্বাচন কমিশনকে সংস্কার করা, সেইটা করে টোরে তারপরে নির্বাচন করা, এই যে সমস্ত বিরাট একটা প্যারাফার্নালি অফ এই যে জব, এইগুলির তো সময় খুব বেশি নাই আসলে। এবং আমি দেখছি যে আরেকটা প্রস্তাব আসছে যে বয়সটা 18 থেকে 17 করা যায় কিনা এই আপনার ভোটারের, সেটা নিয়েও কিন্তু সেরকম কোনো মানে এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই। ফলে অনেক সিদ্ধান্ত পেন্ডিং রেখে আপনি তো জানুয়ারিতে নির্বাচন করতে পারবেন না। আপনাকে যদি জানুয়ারিতে নির্বাচন করার টার্গেট রাখতে হয়, তাহলে নির্বাচন কমিশনকে তো আরও অনেক বেশি সক্রিয় হতে হবে। এবং যেই সমস্ত আপনার এই যে সংস্কার, যেগুলি নির্বাচন কমিশনের সংস্কারের অন্তর্ভুক্ত, সেগুলিও খুবই শীঘ্রই করতে হবে। এবং অন্যান্য সমস্ত কিছুর সাথে এইটাকে একেবারে সবার সামনে এনে প্রায়োরিটাইজ করতে হবে। তবেই আমরা আপনার মানে যে প্রত্যাশা যে জানুয়ারির মধ্যে। এবং দেখেন আরেকটা জিনিস, যে অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাডভাইজাররা সহ সবাই বলেন যে নির্বাচন একমাত্র উদ্দেশ্য নয় এই সরকারের। এই সরকার তৈরি হয়েছিল শুধু নির্বাচন করার জন্য না, সেটা তো মানছি আমরা যে শুধু নির্বাচন করার জন্য নয়, কিন্তু নির্বাচন যে একটা মূল বিষয় সেটা তো মানতে হবে। এবং আমি মনে করি সেইটা মেনে নিয়ে আপনার এই যে সংস্কার যে সমস্ত করা উচিত, সেগুলি যত শীঘ্র সম্ভব তত আমি মনে করি জনগণের আপনি ব্যক্তিগতভাবে একজন শিক্ষক হিসাবে, আপনার তো অনেক শিক্ষার্থী রয়েছে, আপনার সাধারণ জনমতের প্রেক্ষিতে আপনি মনে করেন নির্বাচনটা কখন হওয়া দরকার? যেটি বলা হচ্ছে যে ডিসেম্বরে হতে পারে, আবার একটু বেশি সংস্কার চাইলে জুন জুলাইতে হতে পারে। কিন্তু জুন জুলাইটা তো আমাদের দেশের যে প্রাকৃতিক যে একটা বিষয় থাকে, সেটিও কিন্তু অনুকূলে কিনা। তো আপনার নিজের মতামত বা আপনার যে এই বিভিন্ন শিক্ষার্থী, ছাত্রছাত্রী সবাই মিলে যে তাদের কাছ থেকে কী ধরনের আপনি বিশ্লেষণ পান, নির্বাচনটা কবে হলে ভালো হয়? একটা রিফ্লেকশন যেটা পাই, যে নির্বাচনের ব্যাপারে সবারই একটা আকাঙ্ক্ষা আছে, কারণ ভোট তো অনেকদিন সে মুখ দিতে পারছে না তারা। ফলে একটা নির্বাচনের ব্যাপারে একটা আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেই নির্বাচনটার এই যে টাইমিং, আপনি খুব মানে একেবারে মানে সত্যি কথাটাই বলেছেন যে আমাদের দেশে নির্বাচনের যে ঐতিহ্য, সেখানে আসলে এই বর্ষাকালে এসে নির্বাচন হয় না, কারণ অনেক হার্ড টু রিচ এরিয়া আছে যেখানে ব্যালট বাক্স নিয়ে যা পৌঁছানোই একটা বিরাট একটা চ্যালেঞ্জ। সুতরাং নির্বাচন শীতকালে হলেই ভালো। আপনার জানুয়ারি ফেব্রুয়ারি ওই সময়টা এই নির্বাচনের জন্য বাংলাদেশের যে ইকোলজিক্যাল যে রিয়েলিটি, সেইখানে আসলে সেটাই ফিজিবল হয়। এবং আমি মনে করি যে জনগণের প্রত্যাশাটাও অনেকটা সেরকম। কিন্তু কোনো সংস্কার না করে নির্বাচন কিন্তু কেউ চাচ্ছে না। এইটাও আবার একটা খুবই ঠিক, যে জাস্ট একটা নির্বাচন করা এই সরকারের উদ্দেশ্য নয়, এবং সেটা তাদের ম্যান্ডেটও সেটা নয়। তারা সংস্কার করবে এবং নির্বাচন করবে, এইটা সাইমালটেনিয়াসলি চলতে হবে। এবং এটা চলমান প্রক্রিয়া যেভাবে চলে সেভাবেই চলতে হবে, এবং নির্বাচনের পরেও সংস্কার চলতে হবে। নিশ্চয়ই। আবার আমি যেহেতু সুশাসন নিয়ে কথা বলছিলাম, এবং আপনার কাছ থেকে যারা দৃশ্যমান আমরা দেখেছি, সেটি হচ্ছে গত 15 বছরে যে শাসন আমলে যে কথা বলছি, জুলাই আগস্টে যে বিপ্লব, সেই বিপ্লব তো মানে একেবারে অতি নিকটে। কিন্তু আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, এবং 15-16 বছরে যে অন্যায় অত্যাচার, গুম খুন, হত্যা, ব্যাংক লুট, আর্থিক খাতকে ধ্বংস করে দেওয়া, বিচার ব্যবস্থাকে শেষ করে দেওয়া, এবং যে বিচারক ন্যায় বিচার করেছেন তাকে দেশ থেকে পালিয়ে যাওয়া, এবং যিনি তল্পি বাহক হিসাবে আওয়ামী সমর্থিত পক্ষে বিচারের রায় দিয়েছেন, তার তরতর করে প্রমোশন হয়ে যাওয়া। তা আমি যদি একটু পিছন দিকে যাই, যে সুশাসনের ঘাটতি বিগত আমলও ছিল, আমি যে কথাগুলো বললাম, সেই পতিত সরকারের আমলকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, ফ্যাসিবাদের নাম্বার 1 ভিকটিম। জিয়া পরিবার নাম্বার 1 ভিকটিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান
সহ বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা মানে নাম্বার 1 ভিকটিম আমি বলবো। হ্যাঁ, এখন সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে মানে আমি যেটা মনে করি এবং বিএনপির প্রত্যেকটা নেতাকর্মী সেটা বিশ্বাস করে যে আমরা প্রত্যেকটি অপরাধের বিচার চাই, প্রত্যেকটা গুলির হিসাব চাই, প্রত্যেকটা গুমের বিচার চাই। এখনো পরিবারগুলো অপেক্ষা করছে সদীর আগ্রহে তাদের ফ্যামিলি মেম্বারদের কি হয়েছে সেটা জানার জন্য, যারা গুম হয়েছে, যারা এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছে। মানবতা বিরোধী বিডিআর হত্যা থেকে শুরু করে 2024 পর্যন্ত যে যে অপরাধ শেখ হাসিনার আমলে হয়েছে, তার অর্ডারে হয়েছে সেগুলো এবং তার দোসরদের অর্ডারে হয়েছে, প্রত্যেকটা ঘটনার বিচার স্বচ্ছ বিচার তদন্ত হতে হবে প্রথম কথা, এবং বিচার হতে হবে। বিএনপি যখন জাতিসংঘকে চিঠি দিয়েছে তখন কিন্তু বিএনপি পরিষ্কারভাবে বলছে শুধু জুলাই আগস্টের ঘটনা অবশ্যই তদন্ত হতে হবে। প্রত্যেক এই যে ছোট ছোট শিশুদেরকে খুন করা হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে মারা হয়েছে, সাধারণ জনগণকে গুলিবিদ্ধ করা হয়েছে, এগুলো বিচার হতে হবে। এবং সেই সাথে গত 15 বছরের যে গুম খুন হয়েছে, সাংবাদিক, রাজনীতিবিদ, লেখক, কলামিস্ট, ব্লগার, অনেক অনেক অত্যাচার করেছে হাসিনা। এই প্রত্যেকটি আমলনামা আসতে হবে, স্বচ্ছ বিচার হতে হবে। না হলে আমরা নতুন বাংলাদেশ, এই যে টার্ম নতুন বাংলাদেশ আমরা ব্যবহার করছে এখন সবাই, এই নতুন বাংলাদেশ আমরা গড়তে পারবো না যদি পুরনো বাংলাদেশে কি কি ঘটনা ঘটেছিল সেগুলো স্বচ্ছ বিচার না হয় এবং যারাই অপরাধগুলো করেছে তাদের এই দেশের মাটিতে বিচার না হয়। সেটা বিএনপি কিন্তু ভেরি ক্লিয়ার, অবশ্যই বিচার হতে হবে। এবং আমরা চাই এই যে নির্বাচন কমিশনের কথা, নির্বাচন কমিশন, একটা কমিশন গঠন করা হয়েছিল বদিউল আলম মজুমদার সাহেবের নেতৃত্বে এবং তারা তাদের সুপারিশগুলো জমা দিয়েছে। এখানে আমি শুনেছি ওনারা বলেছেন যে যেটুকু আমরা পড়েছি যে ওনারা 2018 সালে যে নির্বাচন কমিশনের অধীনে হয়েছিল এবং বিগত নির্বাচন কমিশনগুলোরও তাদেরও আইনের আওতায় আনতে হবে, অবশ্যই আইনের আওতায় আনতে হবে। রোহিঙ্গাদেরকে আপনার ভোটার বানানো হয়েছিল, অপরিসীম দুর্নীতি করা হয়েছিল ওই তৎকালীন নির্বাচন কমিশনের অধীনে। আপনার শুধুমাত্র মানে ডিজিটাল বাংলাদেশের নামে এবং ভোট কারচুপি করার জন্যে, ডাকাতি করার জন্যে ভোটার মেশিন ক্রয় করা হয়েছে, যেখানে কোনো ইভিএম ক্রয় করা হয়েছে যেখানে খুবই নিম্নমানের, যেগুলো একেবারে ওখানে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ইনভলভ আছে। তো হুদা কমিশন কেন আইনের আওতায় আসবে না? তাকে কেন জেলে ভরা হবে না? তাকে কেন আইনের আওতায় আনা হবে না? সবচেয়ে বড় অপরাধ করেছে সে। একটা সাধারণ জনগণ সারা বছর কথা বলার তার কোনো স্কোপ নাই। 5 বছর অন্তর অন্তর একটা ভোট দিয়ে সে প্রকাশ করতে পারে সে কাকে চায় কাকে চায় না দেশ পরিচালনায় ক্ষেত্রে, সেইটাও তার থেকে কেড়ে নিয়েছে শেখ হাসিনা। তা হুদা কমিশনারকে কেন আইনের আওতায় আনা হবে না ওই নির্বাচন কমিশনারগুলোকে? তো অবশ্যই সেগুলো কিন্তু আমরা অবশ্যই চাই। কেন আইনের আওতায় আনা উচিত? যে এই অপকর্মগুলো যে তারা করেছে, গর্হিত অন্যায়গুলো যে তারা করেছে, এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে যারা নির্বাচন কমিশনে আসবে, বর্তমান নির্বাচন কমিশন সহ ভবিষ্যতে যারা আসবে, তারা যেন এই অন্যায় থেকে শিক্ষা পায়, তারা যেন আইনকে ভয় পায়, আইনের শাসনকে ভয় পায় এবং তারা যেন এই গর্হিত অপরাধটা না করে। সেইটা কিন্তু বিএনপি খুবই ক্লিয়ার। তো সুতরাং আমরা তো অবশ্যই চাই যে প্রত্যেকটা অপকর্মের বিচার হোক, কিন্তু একই সাথে আমরা চাই যে সংস্কারগুলো আমরা এই জন্য চাচ্ছি। প্রথম সংস্কার নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুদক, এই 4টা সংস্থা সংস্কার করা খুবই প্রয়োজন। এবং সংস্কার আমরা দেখতে পাচ্ছি হাত দিয়েছে ইন্টারিম গভর্নমেন্ট, কিন্তু কতটুকু তারা হাত দিয়েছে তারা কিন্তু পরিষ্কার না। এই ইন্টারিম গভর্নমেন্টের একটা সমস্যা হচ্ছে ওনারা কিন্তু জনগণ বুঝতে পারছে না যে তারা কি কাজ করছে কি কাজ করছে না। বিভিন্ন জায়গায় গন্ডগোল হচ্ছে। কালকে ইউনিভার্সিটিতে গন্ডগোল হয়েছে, 8টা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গন্ডগোল হয়েছে, কিছুদিন আগে সচিবালয়ে আগুন লেগেছে। এই যে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা না কোনো দেশি বিদেশি এখানে ষড়যন্ত্র এখানে আছে, সেগুলো তো খতিয়ে দেখার ব্যাপার আছে। বাংলাদেশকে
প্রথম কাজ হচ্ছে বাংলাদেশকে স্থিতিশীল করতে হবে। আমরা তো বিএনপি তো ডে ওয়ান থেকে প্রফেসর ইউনূস সাহেবের এই সরকারকে সমর্থন দিয়ে এসছে। আমরা শুধু তাদেরকে সমর্থন দেই নাই, তারা যে কমিশনগুলো গঠন করেছে সেই কমিশনগুলোকে সহায়তা করার জন্য বিএনপিও কমিটি গঠন করেছে ইন্টারনালি, এবং আমরা এই কমিশনগুলোকে সাজেশন দিয়েছি, তাই না? এখন এই ইন্টারিম গভর্নমেন্টকে কিন্তু আরো স্পষ্টভাবে রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগ করতে হবে, জনগণকে বলতে হবে যে তারা কি কি সংস্কার করছে, কতটুকু সংস্কার তারা করতে পারবে, কতটুকু সংস্কার তারা করতে পারবে না। সব সংস্কার ইন্টারিম গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব না, তাদের কাজও না এই সংস্কারগুলো করা। আপনি সংবিধান সংস্কার করবেন কেন? আপনি যদি এরপরে যে দলের সরকারে আসুক, সে যদি এখন তো একটা অর্ডিন্যান্সের মাধ্যমে এই সংস্কারগুলো হবে, রাইট? ক্ষমতা বলে হবে। আগামী যে সংসদ আসবে সেই সংসদ যদি এগুলো সব বাতিল করে দেয় তাহলে এর কি লাভ হবে? তো আমার কথা হলো যে আপনি সংস্কার করবেন যতটুক একটি নিরপেক্ষ, স্বচ্ছ, একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য প্রয়োজন। তারপরে সংস্কার তো যেটা ভাই বললেন আমি একমত, সংস্কার তো চলমান প্রক্রিয়া, সংস্কার তো চলতেই থাকবে, সেটা করতেই হবে। এবং বিএনপি যে 31 দফা সংস্কার, এই যে সংস্কার 2.5 বছর আগে বিএনপি 27 দফা দিয়ে প্রথম সংস্কারের কথা বলেছিল। তৎকালীন সময় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটা ঘোষণা করেছিল। ফ্যাসিবাদী হাসিনার আমলে সেটা প্রচার করতে দেওয়া হয় নাই আপনাদের গণমাধ্যমে। সেই 27 দফা পরে আমাদের যুগপথে যে আন্দোলনে যে শরিক দলগুলো ছিল তাদের সাথে সমন্বয় করে 31 দফা দেওয়া হলো। এই 31 দফা বিএনপি বদ্ধপরিকর যে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকারে আসতে পারে, এই 31 দফা বিএনপি ইমপ্লিমেন্ট করবে। এবং সেই লক্ষ্যে কিন্তু বিএনপি একটা পজিটিভ পলিটিক্স করে যাচ্ছে, দাঁড়ে যাচ্ছে এই 31 দফা নিয়ে, যে বিএনপিকে যদি সুযোগ দেয় জনগণ একটি স্বচ্ছ ভোটের মাধ্যমে, বিএনপি কি করবে দেশের জন্য। তো বিএনপি ইজ ভেরি ক্লিয়ার অ্যাবাউট ইট। নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই। আমরা সুশাসন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে বিএনপি নেতা, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ.কে.এম. মাজহারুল ইসলাম। আমরা বিরতির পর আবারও এই দুজন অতিথিকে নিয়ে একই সাথে আপনাদের কাছে ফিরে আসবো। মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছি। অতিথি হিসেবে রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, রয়েছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ.কে.এম. মাজহারুল ইসলাম। আমরা সুশাসন ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম, এবং সুশাসন ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গেলে আসলে আমরা অতীতের নানা রকম বিষয়গুলো চলে আসে, এবং সেই বিষয়ের উপর আজকে দেখেছি আমাদের চিফ প্রসিকিউটর সাহেবও একটা মন্তব্য করেছেন। তবে তার আগে একটু বলতে চাই যে জুলাই আগস্ট বিপ্লবকে থামানোর জন্য, এবং যেটি সর্বশেষ 2024 নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনকে যাতে ভণ্ডুল করা যায় এবং সেখানে যাতে হত্যাযজ্ঞ, গুম খুন আরও বেশি করা যায়, সে কারণের জন্য বলা হচ্ছিল যে 20 লাখ গোলা বারুদ সে সময় আওয়ামী লীগ সরকারের আমলে আমদানি করা হয়েছিল শুধুমাত্র নির্বাচনকে এবং পরবর্তী আন্দোলনগুলিকে দমানোর জন্য। তো এই যে এত গোলা বারুদ, যেটি শামা ওবায়দ আপা বললেন যে প্রত্যেকটি গোলা বারুদের হিসাব নিতে হবে, এবং এই গোলা বারুদ আমদানি করা, নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়া, নিশ্চয়ই আপনাদের মনে আছে 28 তারিখে বিএনপি যখন একটা বিশাল বড় সমাবেশ করছিল, সেই সমাবেশকে কীভাবে গ্রেনেড দিয়ে বা সেখানে বোম দিয়ে সেখানে বন্ধ করে দেওয়া হলো। তো এই যে গোলা বারুদ আমদানি করা হলো, তার হিসাব নিকাশও তো একটা আইনের আওতা আসা দরকার। আপনি কি মনে করেন সে বিষয়টাকে? না, অ্যাবসলিউটলি। ধরেন সরকারে থাকলে কি হয়, আপনার ধরেন একটা ক্ষমতা প্রাপ্ত হয়, এবং সেই ক্ষমতায় তখন আপনার এই পুলিশ বাহিনী, আপনার সমস্ত সশস্ত্র বাহিনী এবং আমলাতন্ত্র, এইগুলি তো একটা অর্গান, এবং প্রত্যেকটা অর্গানকে তখন, এই যে আমি সবসময় এটা বলি, আমি আপনার অনুষ্ঠানে আগেও বলেছি যে আমাদের যে 3টা কনসেপ্ট আর কি, একটা সরকার, একটা রাষ্ট্র এবং একটা সমাজ। তো যারা ফ্যাসিবাদী হয়, তো তারা তো সরকারের প্রধান এই তো থাকে, তারা শাসনতন্ত্রটা তারা চালায়, তারা তখন মনে করতে থাকে যে রাষ্ট্রটাও তাদের এবং সমাজটাও তাদের, এবং তারা তখন কোনো কিছুকে তোয়াক্কা করে না, এবং একবার এই ক্ষমতাটাকে চিরস্থায়ী শব্দটা তো খুবই একটা মানে এটা খুবই আর্গুমেন্টেটিভ, লম্বা করার জন্য ধরেন, কেউ চিরস্থায়ী ক্ষমতা বলে পৃথিবীতে কিছু নাই আসলে, কিন্তু লম্বা করার জন্য ধরেন এই ক্ষমতাকে তারা মেলা কিছু করে, এর মধ্যে এই যে সমস্ত প্লট করে এই ইঞ্জিনিয়ারিং করা, এবং সমস্ত কিছু রাতের বেলায় ব্যালট বাক্স ভরে দেওয়া, এবং এই সমস্ত বাহিনীকে ব্যবহার করা, যেগুলি আমরা একেবারে নির্লজ্জ ব্যবহার আমরা দেখেছি কীরকম করে করা হয়েছে, এবং সেগুলি এখন তো অনেক কিছু বেরিয়ে এসেছে কিন্তু, এবং সেইগুলির যদি আপনি বিচার না করেন
তাহলে আপনি নতুন বাংলাদেশটা কি করে তৈরি করবেন? এটা খুব সিম্পল ম্যাথ, কিন্তু এখানে খুব বেশি এটা নিয়ে মানে আমি যে মনে করি যে বিরাট এক বিশ্লেষণ দরকার তা নয়। আপনি যখন একটা নতুন কিছু করতে চান, যখন আপনি একটা ন্যায়ভিত্তিক কিছু করতে চান, একটা সাম্যভিত্তিক সামাজিক একটা ন্যায় বিচার করতে চান, তখন তো আপনাকে যেই সমস্ত অন্যায় হয়েছে, যে সমস্ত অত্যাচার হয়েছে, যে সমস্ত আপনার ধরেন এই সমস্ত প্লট হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে, সেইগুলির বিচার যদি আপনি না করেন, তাহলে আপনি কি করে একটা নতুন সিস্টেম তৈরি করবেন, কি করে একটা নতুন সমাজ আপনি মানে একটা বিষয় দেখেন, আমরা কিন্তু এখনো টেলিভিশনে দেখি যে একটা হেলিকপ্টার উঠছে এবং সেখান থেকে গুলি মারছে, স্নাইপার দিয়ে গুলি মারছে, মরণাস্ত্র দিয়ে গুলি মারছে। তো এই যে দৃশ্যমান হত্যা, এটি তো আসলে মনে করেন কোনোভাবে অস্বীকার করবার কোনো সুযোগ নাই। সুতরাং এখানে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তাদের কাছে যে এভিডেন্স অলরেডি চলে এসেছে, এবং যদি 40 বছর আগে যুদ্ধ অপরাধীর নামে কোনো এভিডেন্স আছে কি না আছে জানি না, তা নিয়ে 5-7 জনকে ফাঁসি দিয়ে দিতে পারে, তাহলে এই বিচারের কিন্তু মনে হয় না যে খুব বেশি বেগ পেতে হবে বিচার করতে। এখন শুধুমাত্র দরকার হচ্ছে কত দ্রুত বিচার সম্পন্ন করা যায়, আমরা সেই লক্ষ্যে আগানো দরকার। সেটাকে বিচার তো আবার একটা ধরেন একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া। সেটা ধরেন আপনি যদি ধরেন আমাকে একটা ঘুষি দেন এখন, সেইটা ধরেন উনি দেখলেন, সেটা এখন উনি বলতে পারবেন সাক্ষী হিসাবে যে আপনি আমাকে কাজটা করেছেন, কিন্তু বিচার করতে হলে তো এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। না, আপনাকে যদি শাস্তি দিতে হয় তাহলে একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে, সেই প্রক্রিয়াটাই চলছে। কিন্তু এই সমস্ত কিন্তু সবই দৃশ্যমান। এই যে স্নাইপার দিয়ে কি করেছে না করেছে, হেলিকপ্টারের কি হয়েছে, এগুলি শুধু দেশ না, সারা পৃথিবী দেখেছে। ইটস নট যে এটা এখন তো আজকাল আপনি জানেন যে এখানে লুকানোর সুযোগ খুব কম আপনার, এগুলি সবাই দেখেছে। কিন্তু বিচারটা হতে হলে তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতে হবে। মানে এটা তো আপনাকে একটা প্রক্রিয়া করে সেটাকে একটা মানে সেটাকে আপনার আনুষ্ঠানিকতা প্রশ্ন না ওঠে, এবং সেটাকে যাতে আপনি একটা বিচারটাকে পার্মানেন্ট করতে পারেন, যাতে আবার আরেকজন এটাকে মানে ফয়েল করে দিতে না পারে। তো সেই কারণে এই প্রক্রিয়াটার জন্য আপনার ধরেন এই সমস্ত হচ্ছে। কিন্তু এই যা ঘটেছে সেইগুলির তো ধরেন সেই বাংলাদেশের যারা সাক্ষী, মানে আমরা সবাই সেগুলি সাক্ষী, আমরা তো দেখেছি, দিনের পর দিন দেখেছি। এমন না যে একটা হঠাৎ করে একটা ফুটেজ এসছে, এরকম না, দিনের পর দিন এইটা আমরা দেখেছি। র্যাবের মহাপরিচালক নিজেও দুঃখ প্রকাশ করেছেন যে এই ধরনের ঘটনার জন্য। আপনার কাছে রাজনৈতিক প্রসঙ্গে আসি। বিচার তো আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি। আমার কাছে মনে হয় না যিনি চোখ দিয়ে দেখতে পান তিনি কোনোভাবেই বিশ্বাস করবেন না যে এই হত্যাকাণ্ড কারা করেছে, কিভাবে করেছে, এবং এটি দেশের মানুষের কাছে দৃশ্যমান যে এই জুলাই আগস্ট বিপ্লব সহ গত 15 বছরে কীভাবে ফ্যাসিস্ট সরকার তাদের অন্যায় অত্যাচার জুলুম করেছিল। আমরা একটু যদি রাজনীতির মাঠে একটু আসতে চাই, আমরা পীর সাহেবদের কাছে যাওয়া আসার বিষয় দেখতে পাচ্ছি। নিশ্চয়ই আই হ্যাভ সো রেসপেক্ট টু চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। আমরা জামাত ইসলামকেও দেখেছি ওনার কাছে যেতে, এবং আজকে বিএনপির মহাসচিব তিনিও গিয়েছেন। তারা কয়েকটা বিষয়ে দুই পক্ষই কিন্তু একটা ঐক্যমত হয়েছেন। তারা বলেছেন যেটা দুপক্ষই, আমি বলছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চরমনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করিমের যে আজকে ঐক্যমত, তারা বলছেন যে আমি ফ্যাসিবাদের বিরুদ্ধে সব শক্তিকে নিয়ে দেশ পুনর্গঠনের ঐক্যবদ্ধ কাজ করতে হবে, যেটা এখনও দেশের শতভাগ মানুষই মনে করে শুধুমাত্র ফ্যাসিস্টের সমর্থিত কিছু মানুষ ছাড়া, যেটি দেশ পুনর্গঠনে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলি একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবো না, তারা দুজনেই ঐক্যমত পোষণ করছেন। আমি কোট আনকোট করছি। আগামীতে যাতে আওয়ামী লীগের মতো আর কোনো ফ্যাসিবাদী শক্তি দেশে ক্ষমতায় আসতে না পারে, সে ব্যাপারে রাজনৈতিক সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি এটা বলবার চেষ্টা করছি যে আসলে যে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে কিন্তু সবাই আছে, হয়তো কোথাও না কোথাও যুক্তি, পাল্টা যুক্তি, যেটি আপনি বললেন রাজনীতির বিউটিটাই হচ্ছে গিয়ে যে আপনি আপনার দল করবেন, উনি ওনার দল করবেন। কিন্তু কী কারণের জন্য এই জামাতও এই দরবারে, আপনারাও দেখা যাচ্ছে একই দরবারের দিকে ঘোরাঘুরি করছেন? আমি পজিটিভ অর্থে বলছি। আমি বুঝতে পারছি। দেখুন, আমি এটাকে এভাবে দেখি, বিশ্লেষণ এইভাবে করতে চাই। আমি চরমনের পীর এর দল, ওনার দলটাকে পার্টিকুলার হিসেবে না নিয়ে আমি যদি ইন জেনারেল বলি, ওনার দলটা তো নির্বাচন কমিশনের নিবন্ধিত দল, এবং আমি যতদূর জানি 18 সালে ওনারা 300 সিটে প্রার্থী দিয়েছিলেন। ওনারা প্রার্থী দেন, ওনারা নির্বাচন করেন, নির্বাচনমুখী একটি অর্গানাইজেশন তারা। তো আমার কথা হচ্ছে যে দেখুন, ফ্যাসিবাদে পতনের ক্ষেত্রে, গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে, আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সকল দল, বাম ডান মধ্যবর্তী ছোট বড় সকল দল কিন্তু মাঠে ছিল কম বেশি। আপনি কিন্তু কারো অবদানই অস্বীকার করে, কেউ যদি দাবি করে, কেউ একজন ব্যক্তি বা একজন দল যদি দাবি করে আমার একার নেতৃত্বেই সবকিছু হয়েছে, সেটা আমি মনে করি
বাকি যারা সাফারার, বাকি যারা মাঠে ছিল তাদের প্রতি অন্যায় করা হবে। তো সুতরাং আমি মনে করি সবাই মাঠে ছিল ফ্যাসিবাদী আন্দোলনে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা সকলে একটা ঐক্যের সুর, আমি মনে করি বিএনপির মহাসচিব যে চরমনায়ের পীর সাহেবের সাথে বসলেন বা ওই দলের সাথে বসলেন, এখানে একটা ঐক্যের সুর আছে। আপনি প্রথমেই শুরু করেছিলেন ঐক্য দিয়ে, এখানে ঐক্যের একটা সুর আমি দেখতে পাই। তার মানে কি, আমাদের ভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন ইস্যুতে ভিন্ন মত থাকতে পারে, সেটাই স্বাভাবিক। কিন্তু এই এক ক্ষমতা অপব্যবহার করলে কি হয়, শেখ হাসিনার পলায়ন সেটা প্রমাণ। ক্ষমতা একজনের হাতে থাকলে কি হয়, সেটা আমরা হাসিনা থেকে, আওয়ামী লীগ থেকে সেটা শিখেছি। সেটা যাতে পুনরাবৃত্তি না হয়, ফ্যাসিবাদ যাতে ফিরে না আসে, গণতন্ত্র যাতে প্রতিষ্ঠা হয়, সেক্ষেত্রে এই চরমনায়ের পীরের দল আমাদের জাতীয়তাবাদী দলের সাথে ঐক্যমত পোষণ করেছে। আমি তো এটাকে পজিটিভ হিসেবেই দেখি। এবং আমি এটাই বলছি যে বাম ডান সবার সাথেই আমাদের একটি ওই জায়গায় ঐক্য তো আছে সবার, যে আমরা আর ওই বাংলাদেশ দেখতে চাই না যেখানে কথা বলার অধিকার থাকবে না, যেখানে আপনার কিছু বললে আপনাকে আইসিটির মামলা খেতে হবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা খেতে হবে, কিছু বললে আপনাকে গুম করা হবে, আপনার বাবা মাকে তুলে নিয়ে যাওয়া হবে, আপনাকে মিথ্যা মামলা দেওয়া হবে। ওই বাংলাদেশ আমরা দেখতে চাই না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা মনে করি কম বেশি সবাই আমরা ঐক্যবদ্ধ আছি। জি, নিশ্চয়ই। আমি একটা প্রশ্ন করে বিরতিতে যাব প্রফেসর মাজার, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের প্রসঙ্গে বলা হয় যে তারা যদি 75 থেকে শিক্ষা নিত তাহলে 24-এ এসে কিন্তু তাদের এই অবস্থা হতো না। এখন 24 থেকে শিক্ষা নিয়ে যারা ভবিষ্যৎ রাজনীতিতে নেতৃত্ব দিবেন, যারা সরকারে আসবেন, তারা ক্ষমতা আসবেন, সেই জায়গাটাও কিন্তু আমাদেরকে একটা কমিটমেন্টে আসা দরকার, একটা সনদে আসা দরকার যে আমরা ফ্যাসিস্টকে চাই না। ঠিক আছে, কিন্তু আমরা এই 24 থেকে শিক্ষা নিচ্ছি যে নতুন স্বাধীনতা আমরা যেভাবে এনেছি, আমরা যেভাবে দেশে গুম খুন হত্যাকে প্রতিহত করে দেশের ছাত্র জনতা পাবন মানুষ একসাথে এক কাতারে এক তালে এক লয়ে মানুষ মাঠে নেমেছিল, সেই জায়গাটাকে আমরা কীভাবে দেখি, এবং আওয়ামী লীগ যে 75 থেকে শিক্ষা না নেওয়ার কারণে 24-এ তাদের এই ঘটনা ঘটেছে, আপনি কীভাবে দেখেন এটাকে? না, এটা ধরেন ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা বলেছিল না বর্ণাঢ্য, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকেও শিক্ষা গ্রহণ করে না আসলে। এটাই ইতিহাসের একটা বড় শিক্ষা। এইটা তো শিক্ষা ওরা গ্রহণ করে নাই, কারণ তখন তো ধরেন আপনার 75-এ কী হয়েছিল, এরকম একটা স্বাধীনতার পরে এই যে একটা অবস্থা হয়েছিল এবং বাকশাল তৈরি করে যেরকম একটা তৈরি করা হয়েছিল সেখানে, সেটা তো ওয়াজ এ বিগ মিস্টেক, হিস্টোরিক্যাল মিস্টেক। এবং সেখান থেকে যে আওয়ামী লীগ কোনো শিক্ষা গ্রহণ করে সে খুব আনফর্চুনেট। এবং এখনও কিন্তু দেখেন যেটা হয়েছিল, তারা কিন্তু ক্ষমতাটাকে এত কুক্ষিগত করেছিল, এত সেন্ট্রালাইজড করেছিল, এবং এত আপনার কি বলা যায় অন্য কোনো কিছুকে তোয়াক্কা না করে শুধুমাত্র একটা ধরেন দুর্নীতি ইত্যাদি ইত্যাদি দিয়ে দেশটাকে এরকম একটা ধরেন কি বলা যায় এটাকে একটা নাইটমেয়ারে পরিণত করেছিল আসলে। সো সেইটা তো শিক্ষা না নেওয়ার কারণেই করেছিল। তারা যদি শিক্ষাটা নিত যে এরকম করলে কি হয় আসলে, যখন আপনি সব কিছুকে কেন্দ্রীভূত করলে তখন কি হয়, সেই শিক্ষাটা যদি তারা পেত বা সেটা যদি লেসনটা নিত, তাহলে কিন্তু 24টা আসলে ঘটতো না। আপনি 24-এর আগের ঘটনাগুলি যদি দেখেন, বিশেষ করে আওয়ামী লীগের লাস্ট টেনিয়রটা তারা যা করেছে, এটা তো অসম্ভব একটা মানে কি বলা যায়, মানে তারা কোনো যে শিক্ষা নেয় নাই সেটার একটা একেবারে প্রমাণ যে তারা যা করেছে। আমরা তো এখন দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, এবং আরো বেশি জ্ঞান অর্জন করেছে। 74-এ যখন দুর্ভিক্ষ চলছিল, দেশের মানুষ যখন প্রচুর, আমি জানি না কত মিলিয়ন লোক তখন না খেয়ে মারা গিয়েছে। প্রফেসর আবুল কাসেম ফজলুল হক আমাদের একটা অনুষ্ঠানে এসে তিনি বললেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তরুণ শিক্ষক। তিনি তার বিশ্ববিদ্যালয় কোয়ার্টার থেকে বেরিয়ে আসা, নিউ মার্কেট পর্যন্ত আসা পর্যন্ত সে ক্ষুধার্ত অনেক মানুষের মৃত্যু তিনি দেখতে পেয়েছেন। ঠিক সেই সময়কার কথা, এবং সেই সময় আমরা দেখেছি যে দেশে দুটি রাজকীয় বিয়ে অনুষ্ঠানও হয়েছে, এবং যেটা আপনি বললেন যে ইতিহাস থেকে আসলে মানুষ শিক্ষা গ্রহণ করে না। তো এই শিক্ষা গ্রহণ না করার ক্ষেত্রে আওয়ামী লীগের আসলে রাজনীতির ভবিষ্যৎটাকে আপনি কীভাবে দেখেন? না, আমি তো তাদের এখন এই আওয়ামী লীগ নামে একটা আবার রাজনীতি ফিরে আসার কোনো সম্ভাবনা দেখি না। তারা অন্য ফর্মে হয়তো ফিরে আসতে পারে, কারণ তাদের তো একটা বিরাট মানে ধরেন অনেক লম্বা সময়ের একটা ট্রাজেক্টরি আছে, সেই ট্রাজেক্টরির উপর ভিত্তি করে ওরা হয়তো একসময় আসতে পারে। কিন্তু এই রাইট নাও তাদের কোনো আমি মনে করি না যে আওয়ামী লীগের এখানে রাজনীতি করার আর মানে এটা এমন না যে কাউকে নিষিদ্ধ করতে হবে, জনগণই এইটা তাদেরকে আর দেখতে চাবে না, কারণ যেই অবস্থার মধ্য দিয়ে জনগণ গেছে, কারণ যার গেছে সে তো জানে কি গেছে, সুতরাং তারা কখনো আর চাবে না যে তারা আবার ফিরে আসুক। সুতরাং এটা আর আইন করে
করার দরকার হবে না, জনগণই তাদেরকে, আমি মনে করি যে ইতিহাস যদি আমরা একটু পাঠ করে থাকি, ইতিহাস থেকে যদি শিক্ষা নিয়ে থাকি, তাহলে এইটাই আরেকটা শিক্ষা যে এই আওয়ামী লীগের এই খুবই আশু একটা ওদের প্রত্যাবর্তনের কোনো সম্ভাবনা আমি দেখছি না। জি, আবার একটু আসি আমরা ভারত বাংলাদেশ প্রসঙ্গে আসি, এবং আমরা দেখেছি যে প্রণয় বর্মা তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্কের যে উন্নতির কথাটা তিনি বারবার বলছিলেন। আমরা সেই আলোচনার দিকে যাব, এবং আমরা এখনও কিন্তু দেখতে পাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জে যে ঘটনা ঘটেছে, আমাদের কৃষকরা কাস্তে হাতে সেখানে কিন্তু প্রতিহত করেছে। একটা সময় কিন্তু আমরা দাঁড়িয়ে কথা বলার সেই শক্তি ছিল না, এখন কিন্তু আমরা মনে করি যে আমাদের সেই শক্তি এসছে, আমরা একটা সভরেন কান্ট্রি। আমরা সেই আলোচনায় ফিরবো, সেই প্রশ্ন নিয়ে ফিরবো। প্রিয় দর্শক, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে। আবারও আমরা একই অতিথি নিয়ে আপনাদের সামনে অল্প কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। ইসমানী মির্জাপুর শুভরাত্রিতে আবারও ফিরে এসেছে। আমাদের সাথে রয়েছেন বিএনপি নেতা, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ, রয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এ.কে.এম. মাজহারুল ইসলাম। আমি বিরতির পূর্বেই আমার প্রশ্নটা তুলে রেখেছিলাম, জানিয়ে রেখেছিলাম যে ভারত বাংলাদেশ সম্পর্কে কথা বলেছেন, এবং প্রণয় বর্মা তিনি কিন্তু বাংলাদেশের সাথে তাদের সম্পর্কের যে এতে ইতিবাচক দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা তিনি বলেছেন। কিন্তু এত কিছু আলোচনা হচ্ছে মুখে মুখে, কিন্তু আমরা চাঁপাইনবাবগঞ্জে সর্বশেষ দেখেছি, পরশুদিনও একটা গুলিতে আহত হওয়ার কথা দেখেছি। কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রী উপদেষ্টা তিনি বলেছেন যে একটা সময় কিন্তু আমরা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন একটা সময় কিন্তু আমরা দাঁড়িয়ে মুখে মুখে কথা বলতে পারতাম না, এখন কিন্তু আমরা সেই শক্তি অর্জন করতে চাচ্ছি। এবং তিনি একটা কথা খুব জোরের সাথে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যে আমাদের শেষ রক্তবিন্দু থাকতেও কিন্তু আমরা আমাদের যে ন্যায্য অধিকার সেটার মধ্যে আমরা অনড় থাকবো। আপনি কীভাবে দেখেন? না, উনি সঠিক কথাই বলেছেন। দেখেন, ভারতের এখানে যে হাই কমিশনার যেটা বলেছেন প্রণয় বর্মা, ওইটা সঠিক। হ্যাঁ, অবশ্যই ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক তো বহুদিনের। এখন আপনার ন্যায্য হিসাব যদি আদায় করতে হয় আপনার প্রতিবেশীর কাছ থেকে, সেটা আদায় করার জন্য তো একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হবে প্রতিবেশীর সাথে। কথাবার্তাই যদি না থাকে, কোনো যাওয়া আসা যদি না থাকে, আপনি ন্যায্য হিসাব আদায় করবেন কি? ঝগড়াটা করবেন কিভাবে? ঝগড়া করার জন্য তো একটা সম্পর্ক লাগে। তো অবশ্যই একটা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ থাকতে হবে তাদের সাথে, কিন্তু সেই রিলেশনশিপটা, সেই সম্পর্কটা কিভাবে থাকবে, কি প্রক্রিয়া থাকবে, কি চরিত্র হবে সেই সম্পর্কের, সেটা সম্পর্কটা হতে হবে ডেফিনেটলি সমতার ভিত্তিতে, এবং বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষিত করেই সেই সম্পর্কটা থাকবে। এটা বিএনপি মনে করে, বিএনপির এটা ফরেন পলিসি ফর এনি কান্ট্রি, নট অনলি ইন্ডিয়া। এখন আপনি আসেন যে ভারত বলতেছে, আপনি বলেছিলেন আপনার ইন্ট্রোডাকশনে যে এখানে নির্বাচন হওয়া উচিত। তো 15 বছরের নির্বাচন, যে এই যে হাসিনা যে নির্বাচন করলো, এবং বাংলাদেশের মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয়েছে, এটা সঠিক হোক আর ভুল হোক, যে ভারত এখানে সহযোগিতা করেছে হাসিনাকে ক্ষমতায় রাখতে এবং এই ধরনের নির্বাচন করতে। এই যে একটা, এবং বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে 18, 16, 17, 18, 19, 20 বছরের ছেলেমেয়েদের মধ্যে যখন অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট গ্রো করে, এই পারসেপশন তৈরি হয় যে ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্র কায়েম করতে একটা পারসেপশন তৈরি হয়েছে যে ভারত সহযোগিতা করেছে। এটা যদি এই আইডিয়া যদি এই ছেলেমেয়েদের মাঠে থাকে, তাহলে 20 থেকে 30 বছর পরে এই দেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট কোথায় গিয়ে দাঁড়াবে? সো এখন ভারতের, দিল্লির চিন্তা করতে হবে, দিল্লির ফরেন পলিসি কি হবে বাংলাদেশের ব্যাপারে, এটা ওনাদের চিন্তা করার কথা। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যা বলেছে, ওনার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে যা বলা উচিত সেটাই সঠিক বলেছে। বিএনপি আমরা ভারতের সাথে ভালো সম্পর্ক চাই, কিন্তু সবকিছু বিকিয়ে দিয়ে ভালো সম্পর্ক চাই না। আমরা তো অবশ্যই আমাদের সম্পর্ক হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, এবং অবশ্যই ভারতেরও সেটা বুঝতে হবে। এতদিন যে এই যে একটা ধারণা মানুষের মধ্যে পোষিত হয়ে গেছে যে তারা শুধু একটি দলকে সমর্থন করে এসছে, একজনকে সমর্থন করে এসছে, সেটাতে ভারতের কি লাভ হয়েছে এতদিন? 2025-এ এসে তাদের এটা উপলব্ধির বিষয়। ভারতকে সেটা উপলব্ধি করতে হবে, বাংলাদেশকে নয়। মানে ভারতকে সেটা বুঝতে হবে। আমি প্রফেসর মাজার একটু আসি, প্রশ্নটি কেমন হয় আমি জানি না,
যে 5ই আগস্ট কি আসলে আওয়ামী লীগের পরাজয় হয়েছিল কিনা না ভারতের পরাজয় হয়েছিল, সেটি কিন্তু অনেক সময় আমরা একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। কারণ এই 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে পতিত আওয়ামী সরকারের সকলে যখন চলে গেল, কেউ জেলে আছে, তখন কিন্তু আমরা দেখেছি ভারতের গণমাধ্যমগুলো কিছু কিছু গণমাধ্যম বাংলাদেশে সনাতনধর্মী হিন্দু সংখ্যালঘুদের অত্যাচারের কথা বলেছে, কিন্তু সেগুলি কিন্তু বিবিসির রিপোর্টেও কিন্তু আমরা দেখেছি সেগুলি কোনো সত্যতার কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং বাংলাদেশের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। আমি জানি না আপনি ভারত গিয়েছেন কিনা, আপনি নিউ মার্কেট গিয়েছেন কিনা কলকাতার, এবং বহুবার গিয়েছেন। তো সেখানে আমরা এখন দেখতে পাচ্ছি যে কি অবস্থা। তো নিশ্চয়ই একটা বিকল্প, বাংলাদেশের মানুষ তো গত এই 5 বছরে সেখানে চিকিৎসা নিতে না পারাতে বা সেখান থেকে কেনাকাটা করতে না পারাতে কেউ তো জামা কাপড় বিহীন থাকেনি, কেউ তো চিকিৎসা বিহীনও থাকেনি। যেরকম হয়নি যে বাংলাদেশে বিশাল বড় মহামারী লেগে ভারতে চিকিৎসা করতে না পারার কারণের জন্য 20,000 50,000 লোক মারা গিয়েছে। তো আপনি ভারত বাংলাদেশের রিলেশনটাকে আসলে এখন আপা যেটা বললেন সেটা হচ্ছে তাদেরকেই চিন্তা করতে হবে আমাদেরকে কী করতে হবে। আমরা ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে, সম অধিকারের ভিত্তিতে আমাদের সম্পর্কটা রাখতে চাই। অ্যাবসলিউটলি। আই মিন ফরেন পলিসি কী করে হয়? দেশের সাথে দেশের হয়, ব্যক্তির সাথে তো সরকারের হয় না। গতবার যেটা সবাই যেটা বলছে যে সেটা তো একটা পার্টিকুলার ব্যক্তির সাথে বা একটা পার্টিকুলার গভর্নমেন্টের সাথে, রাষ্ট্রের যে ফরেন পলিসি, সেখানে তো আসলে আপনি দেখেন গ্লোবালি যদি দেখেন আর কি, এরকম কিন্তু নতজানো পলিসি কখনো হয় না যে আপনি আপনার বন্দর দিবেন, আপনার ট্রানজিট দিবেন, আপনি সব দিবেন, তারপরে বিনিময়ে কিছু পাবেন না, আপনি ইভেন পানিটাও পাবেন, ইত্যাদি পাবেন না। মানে এবং এইটা একটা অসহায় এবং কুইক রেন্টালের নামে যেই সমস্ত হয়েছে রয়েছে, এগুলি তো একটা অসম্ভব একটা নতজানো একটা মানে পররাষ্ট্রনীতি ইন্ডিয়ার সাথে আমাদের হয়েছে। আমি মনে করি যে এইটা একটা বড় সুযোগ আমাদের, যে এই নতজানো এই যে একটা পলিসি সেখান থেকে উঠে আসে। আমাদের তো ইন্ডিয়ার আমাদের শত্রু নয়, তারা আমাদের সুহৃদ, আমাদের প্রতিবেশী, কিন্তু মানে প্রতিবেশীর এই যে একটা বিগ ব্রাদারশিপটা সারা জীবন ধরে করে যাবে সেইটা আমাদের তো মানে এখন নতুন বাংলাদেশে সেটা কাম্য নয়। আমরা মনে করি আমরা সার্বভৌম স্বাধীন দেশ এবং আমাদের নিজেদের ডিপ্লোমেসি, নিজেদের পলিসি ইত্যাদি আমাদের মতো করে চলতে হবে। এখানে কোনো ধরনের নতজানু কোনো ধরনের নীতির মধ্য দিয়ে এই দেশ আর চলবে না। এবং এইটা আপনি বলছিলেন যে এই যে আমি এটা সবসময় বলি যে ব্যক্তির সাথে কোনো রাষ্ট্রের পলিসি হয় না, রাষ্ট্রের পলিসি রাষ্ট্রের সাথে রাষ্ট্র, সেটা সেই রাষ্ট্রের ব্যক্তি চেঞ্জ হবে, সরকার তো চেঞ্জ হবে, প্রধানমন্ত্রী তো চেঞ্জ হবে, এটা তো খুবই স্বাভাবিক। কিন্তু দেশের সাথে দেশের সম্পর্ক তো বদলে যাবে না, মানে আমি বদলে যায় বটে, কিন্তু এরকম হয় না, মানে একটা ব্যক্তিকেন্দ্রিক একটা ফরেন পলিসি কখনো হয় না, যেটা হয়েছিল। সময় ফরেন মিনিস্টার তো স্বামী স্ত্রীর সম্পর্কের কথাই বললেন, যে ব্যক্তি কেন্দ্রিক সম্পর্কের কথাই বলেছেন। হ্যাঁ, সেগুলো একটু মানে ধরেন লোকজন অনেক বলেছে একটু, মানে আমি সেগুলি যদি আপনি ইগনোরও করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে আমরা ভারতকে যা দিয়েছি, মানে আপনি বললেন ট্রানজিট ট্রান্সশিপমেন্ট, আমরা কি পেয়েছি। হ্যাঁ, এবং তো ওই যে আগের যে ফরেন মিনিস্টার উনিও যে সমস্ত কথাবার্তা বলেছেন মানে ভারতের বিষয়ে, বাংলাদেশের সম্পর্কের বিষয়ে, সেগুলি তো ধরেন একেবারে কি বলবো, খুবই একটা নতজানু, এবং এইটা ডাজন্ট মেক এনি সেন্স। তারপরে ধরেন যাই হোক, আমরা উই আর গ্ল্যাড যে সেই দোজ ডেজ আর ওভার। এখন আপনি এই যে নতুন যে আমাদের সময়, সেখানে আমি মনে করি যে ফরেন পলিসির আর একটা মানে এটা একটা অন্য দেশের সাথে আমাদের যেরকম ইন্ডিয়ার সাথে আলাদা করে নতজানু হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের একই রকম, আমরা ওই যে ম্যালাস্টো না নিয়ে আমরা চলবো, কিন্তু আমাদের স্বার্থে যদি আঘাত করে, আমাদেরকে যদি ধরেন ডিপ্রাইভ করে, আমাদেরকে যদি ধরেন বিগ ব্রাদারশিপ অ্যাটিটিউড করে সবসময়, এই যে সার্কটার কথা প্রফেসর ইউনূস কয়েকবারই বলেছেন যে এটাকে রিভাইভ করা দরকার। এবং এই সার্ক কেন অকেজো হয়ে থাকলো? আপনার একটা রিজিয়নাল কোঅপারেশন ইন্ডিয়ার জন্য অকেজো হয়ে থাকলো বিকজ অফ দেয়ার বিগ ব্রাদারশিপ, আর কিছু না। কিন্তু এখানে দেখেন, সো কোনো কিছুই তো তারা কাজ করতে দিচ্ছে না। ইন্ডিয়ার সাথে কার সম্পর্ক ভালো আছে বলেন না? ইন্ডিয়া বলে সবার সাথে ভালো, কারো তো ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক নাই। এখন যার সাথে ধরেন আমার সাথে যদি সবার সম্পর্ক খারাপ থাকে, তাহলে ধরতে হবে প্রবলেমটা আমার। সো ইন্ডিয়া হ্যাজ গট এ হিউজ প্রবলেম অন দিস। এখানে আমি আরেকটু অ্যাড করতে চাই, ভাই সাপ্লিমেন্ট করতে চাই, যে এই সার্কের কথা উনি বললেন, এই কোভিডের সময় আপনাদের মনে আছে নরেন্দ্র মোদীর কিন্তু এই সার্ক প্ল্যাটফর্মকে ব্যবহার করতে হলো, একটা ডিজিটাল মিটিং উনি করেছিলেন, সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী না, পররাষ্ট্রমন্ত্রী ওখানে উপস্থিত হয়েছিলেন। তো এটা একটা। আরেকটা যেটা বলতে চাই যে এই যে এখন যে আওয়ামী লীগের পলায়নরত যেসব নেতারা এখন আছে, হ্যাঁ, যারা এই যে সরাসরি দুর্নীতি খুমগুনের সাথে জড়িত, এরা যে টুকটাক উকি মেরে কথা বলছে, ভারতের গণমাধ্যম তাদেরকে সুযোগ করে দিচ্ছে মিথ্যাচার করতে, এবং তারা ভারতকে আহ্বান জানাচ্ছে কিছু করার জন্য। তো এত 15 বছর তো তারা বুলি ছড়েছে যে তারা জনগণের ভোটে আছে, তথাকথিত জনগণের ভোটে হাসিনা নির্বাচিত হয়েছে। তো এখন ভারতকে কেন আহ্বান জানাচ্ছে
সবকিছু করার জন্য। তো এখন সেটাই তো প্রমাণ হয় যে তাদের মানে তারা দে হ্যাভ গন ব্যাক টু দেয়ার হোম, এখন তারা ওখানে কমফোর্টেবল। কিন্তু আমি আবারও এটা বলতে চাই, ভারতের উদ্দেশ্যেই বলতে চাই যে একজন আসামিকে বা আসামিদেরকে যারা সুনির্দিষ্ট খুন গুমের অভিযোগ তাদের বিরুদ্ধে আছে, তাদেরকে তারা আশ্রয় দিয়ে রেখেছে। কতদিন তারা আশ্রয় দিয়ে, শেখ হাসিনা সহ আশ্রয় রাখবে সেটারও কোনো, তারা কি স্ট্যাটাসে ওখানে আছে সেটাও আমরা জানি না, তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস কি ওখানে সেটা আমরা জানি না। তো সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই ওনারা যতদিন এটা কন্টিনিউ করবে ততদিন বাংলাদেশ ভারত সম্পর্কটা কিন্তু একটু স্ট্রেইনড হবে। সো অফকোর্স এখানে ভারতকে আগিয়ে আসতে হবে এই প্রবলেম সলভ করার জন্য। এতদিন তো বিজিবি বিএসএফ যে এখন যে ডায়ালগগুলো হচ্ছে, আগে তো সেই ডায়ালগগুলোও হয় নাই। এখন যে প্রতিবাদ করতে পারছে বা প্রতিরোধ করার সাহস পাচ্ছে বাংলাদেশি এই বর্ডারের এই পারে, তারা ততদিন করতে পারে, কারণ এতদিন নত জানো পররাষ্ট্রনীতি ছিল। এতদিন আমরা ফ্যাসিবাদী সরকারের সময় মন্ত্রীদেরকে যখনই একটা গুলি হয়েছে বর্ডারে, মন্ত্রীদেরকে বলতে শুনছি এটা তো একটা সাদা স্বাভাবিক ঘটনা, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। তো যখন কখনো তো অ্যাম্বাসেডরকে তলব করা হয়নি, এই প্রথম তলব করা হচ্ছে। তো এখন আপনি একটি ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র নিয়ে গর্ববোধ করি, আমরা মুক্তিযুদ্ধ করেছি। সেই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে এই ডিপ্লোমেসিও যেরকম চালাতে হবে, ভারতের সাথে সম্পর্কও রাখতে হবে, আবার একই সাথে যখনই যেখানে আমরা হোঁচট খাবো, যেখানে মনে করব আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ব্যাঘাত ঘটছে, সেখানে আমাদের প্রতিবাদ করতে হবে। নিশ্চয়ই। আমরা একটু প্রফেসর মাজার আপনার কাছে একটু আসি। আমরা সুশাসনের কথা বলছিলাম এবং আমরা অতি সম্প্রতি বিশেষ করে গত বেশ কয়েক মাস থেকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে তার যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার বিভিন্ন জেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে তিনি যেভাবে কথা বলছেন, তিনি সুশাসনের কথা বলছেন এবং তিনি তার নেতাকর্মীদেরকে কিন্তু নানাভাবে বোঝানোর চেষ্টা করছেন যে কোনোভাবেই ফ্যাসিবাদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না, এবং তিনি তার প্রত্যেকটি আয়োজনের মধ্যে সবাইকে ধৈর্যশীলভাবে একটা সুষ্ঠু সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ দেখার প্রত্যাশা করেন। আপনি তারেক রহমান সাহেবের এই বেশ গত 5-7-8 মাসের, আপনি জানেন যে পতিত সরকারের আমলে তারেক রহমান সাহেবের বক্তব্য প্রচার করাও কিন্তু নিষিদ্ধ ছিল, তারা কোর্টের আদেশ নিয়ে আদালতকে ব্যবহার করে কিন্তু সেটা করেছিল। আপনি ওনার বক্তব্যকে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন? গত কয়েক মাস থেকে তিনি যেভাবে সবাইকে নানাভাবে নানা শ্রেণী পেশার মানুষকে তার যে মেধাদীপ্ত বক্তব্যগুলি দিয়ে আসছেন, আপনার বিশ্লেষণ কি? আমি মনে করি যে সেটা একটা মানে ভেরি কোয়ালিটেটিভ চেঞ্জ, এবং ওনার ধরেন বক্তব্য এবং ওনার যে সমস্ত কর্মসূচির কথা উনি বলছেন এবং প্রত্যন্ত অঞ্চলে মানুষদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমরা দেখছি যে উনি যোগাযোগ রাখছেন, সেটা তো মনে করি যে দ্যাটস ইন্ডিকেটস এ ম্যাচুরিটি ওনার লিডারশিপের। এবং যেটা নিয়ে ওনার ব্যাপারে একটা কমপ্লেন ছিল যে উনি একটু অ্যারোগেন্ট এবং উনি একটু স্টাবর্ন, এগুলি নিয়ে ওনার ব্যাপারে তো এটা একটা ছিল। কিন্তু আমরা দেখছি যে উনি তো এই গত বেশ কিছু এই স্বৈরাচারের পতনের পর থেকে ইন পার্টিকুলার আমরা লক্ষ্য করছি যে উনি অনেক ম্যাচিওর স্টেটমেন্ট দিচ্ছেন এবং উনি অনেক পজিটিভ কথাবার্তা বলছেন এবং উনি কোনো ধরনের বিভেদ ইত্যাদি না তৈরি করে একটা ঐক্যের কথা বলছেন, জনগণকে সবসময় এই সরকারের পাশে থাকতে বলছেন ইত্যাদি। মানে দিজ আর অল পজিটিভ সাইন্স আর কি। আমি মনে করি যে এগুলি অ্যাপ্রিসিয়েটেড। নিশ্চয়ই। হ্যাঁ, আপনাকে দিয়ে শেষ করবো সুশাসনের কথা যেটা বলছিলাম। আমি ভাই একটা ছোট্ট কনসার্নের কথা বলি যে যেটা গতকাল হয়েছে সেটা নিয়ে জাস্ট আমি ভাবছিলাম যে আপনার অনুষ্ঠানে একটু বলবো, আমি জাস্ট একটু বলে ফেলি। সেটা হচ্ছে যে আপনি দেখেছি যে 7 কলেজ, যে 7 কলেজ না, আমি ইন্টারন্যাশনাল ওই যে আপনার এই যে ডোনাল্ড ট্রাম্প যে আপনার একটা সাইন করলো সবকিছু স্টপ করতে, এবং সেইটা না বাংলাদেশে ইউএসএআইডি যত প্রকল্প আছে সব কিন্তু বন্ধ হয়ে গেল। এবং সেইখানে আপনার সেইটার কিন্তু একটা মানে সেইটা কিন্তু একটা বিরাট একটা সেটব্যাক তৈরি হয়েছে। আমি জাস্ট আপনাকে জাস্ট পয়েন্ট আমি রেজ করলাম, যদি কখনো বাংলাদেশের জন্য নয়, না কিন্তু আমাদের তো আমাদের দেশটার কথাই ভাবতে হয়। মানে এখানে ওনার ওই সাইনের কারণের জন্য বাংলাদেশের সকল রকম যে তাদের ইউএসএআইডি ফান্ডের যত প্রজেক্ট ছিল সবগুলি স্টপ করেছে, শুধু রোহিঙ্গা ছাড়া। রোহিঙ্গার ব্যাপারে আমি জানি না, মিশর আর ইসরায়েলের ব্যাপারে ছাড়া সমস্ত দেশেরই সমস্ত প্রজেক্টই স্টপ করা হয়েছে। কিন্তু বাংলাদেশে তো আপনি জানেন যে প্রচুর ইউএসআইডি ফান্ডেড প্রজেক্ট আছে এবং যেগুলি নিয়ে অনেক ধরনের কমিউনিটি ক্লিনিক বন্ধ হয়ে যাবে, অনেক ধরনের, এবং বিশেষ করে ধরেন যারা এইটার বেনিফিশিয়ারি তারা তো ক্ষতিগ্রস্ত হবেই, আবার ধরেন যারা এর সাথে যুক্ত ছিল, তো সেইটা একটা কিন্তু কনসার্ন। মানে সেইটা নিয়ে
আমি মনে করি যে সরকারের এখন একটা সিরিয়াস একটা নোট দেওয়া উচিত যে কি তাহলে একটা তো বিকল্প করতে হবে, যতগুলি লোক অল অন এ সাডেন একটা জাস্ট অর্ডার দেখেন, মানে এটাকে বলা হচ্ছে, একজন বলেছে এটা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিসেশন হয়েছে একটা, জাস্ট একটা অর্ডারের কারণে, দিস এ গ্লোবাল রিসেশন ফর দি ডেভেলপমেন্ট ওয়ার্কার। সো আপনি ওই জিনিসটা জাস্ট আমি রেজ করলাম আর কি। না সেটাই আসলে এটাও আলোচনা আসার দরকার ছিল। আসলে ট্রাম্পের শাসন ছাড়া উনি কি বিশ্বের বাদশাহ নাকি না মানে ইউএস এর বাদশাহ, সেটি কিন্তু আমরা বুঝে উঠতে পারছি না। তার নানা কার্যক্রমের মধ্যে তিনি ফিলিস্তিন নিয়েও কিন্তু কথা বলেছেন, গাজাকে সাফ করবেন নাকি একটা বক্তব্য কিন্তু তিনি না সেগুলো তো আছে, হি ইজ এ ক্রেজি লিডার, কিন্তু সেটা ছাড়াও কিন্তু এই যে উনি যে একটা দেখেন মানে একটা অর্ডার কি করে ইম্প্যাক্ট করতে পারে সারা পৃথিবীতে, সেইটার একটা আবার আমরা দেখলাম এই যে গতকালই যে কিরকম একটা মানে একটা যেটাকে লোকে এখন বলছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্টাল রিসেশন একটা হচ্ছে। আমার কাছে কিছু ওই চিঠির কপিও আছে, স্ট্যাটিস্টিক্স আছে কত না মানে আজকে আমার কয়েকজন অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরেই ইমিডিয়েটলি উনি কিছু ডিসিশন নিয়েছেন। রাইট, তার মধ্যে বিশেষ করে বাইডেন শাসনামলে যেসব ডিসিশনগুলো নেওয়া হয়েছিল, এগ্রিমেন্টগুলো হয়েছিল, সেগুলো বেশিরভাগই উনি এলিমিনেট করে দিচ্ছে। এটা ওনার একটা মেবি অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সেটা অফকোর্স আমি ভাইয়ের সাথে একমত যে বাংলাদেশকে এটা কিভাবে এফেক্ট করবে সেটা বাংলাদেশকে তো দেখতে হবে। অন্য দেশের কথা আমাদের নিজের দেশের কথা আগে চিন্তা করতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি ডেফিনেটলি ইউনিট সরকারের ইমিডিয়েটলি এটা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে কথা বলা উচিত, এবং এটা ভবিষ্যতে, এবং আমি আমাদের দল হিসেবে ডেফিনেটলি আমরা আমাদের জায়গা থেকে তো এটা অবশ্যই বলবো, যেহেতু মাত্র ঘটেছে। কিন্তু অবশ্যই সরকারের এটা ডেফিনেটলি এটা বলা উচিত, কারণ ইউএসএইড এর ফান্ডে বহুত মানে গ্রামান্তর থেকে শুরু করে মানে সারা দেশে বহু ইউএসএইড এর ফান্ডেড মানে হাজার হাজার কোটি ডলারের প্রকল্প, $450 মিলিয়ন প্রজেক্ট বাংলাদেশে। এক্স্যাক্টলি। সো এটা হ্যাঁ, সো ইটস ভেরি ক্রুশিয়াল ডিসিশন, সো এটা কেন করলো যুক্তরাষ্ট্র সেটাও বাংলাদেশকে দেখতে হবে, এবং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে ইমিডিয়েটলি একটা ডায়ালগ এটা এর উপর ওপেন করা উচিত ইমিডিয়েটলি। জি আমি শেষ করবো, তবে আমি দুঃখের সাথে বলি আমার অনেক বন্ধু আজকে ফোন করে বলেছে আগামীকাল থেকে চাকরি নেই। মানে যারা অনেক ভালো ডলারে বেতন পেত, ভালো বেতন পেত, সবাই কিন্তু হতাশ হয়ে গিয়েছে। এবং যেটা আপা বললেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ইমিডিয়েটলি এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনা করতে। আমরা একেবারে শেষ প্রশ্নে, সুশাসনটা কিভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা ক্ষমতায় আসবেন, জনগণ ভোট দিলে নিশ্চয়ই মানুষ আলোকবর্তিকা বিএনপির হাতেই হয়তো দেখতে পাচ্ছে, মানুষ হয়তো ভেবেই নিচ্ছে যে জনগণ বিএনপির উপর প্রত্যাশা করছে, তাকিয়ে আছে। তো সেই সুশাসনটাকে আপনি কিভাবে প্রত্যাশা করেন যদি আপনারা ক্ষমতায় যান? না, বিএনপি তো সুশাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর, আমাদের 31 দফায় সেটা অত্যন্ত ক্লিয়ারলি মেসেজ দেওয়া আছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু বারবারই এই কথা বলছেন, এবং আমাদের 31 দফা যদি প্রথম 4টা দফা আপনি পড়েন, প্রথমেই কিন্তু রাষ্ট্র কাঠামোর সংস্কারের যে পয়েন্টগুলো আছে তার মধ্যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, একজন ব্যক্তি দুইবার বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, বা ক্যামেরাল পার্লামেন্ট, এগুলো কেন উনি বলেছেন, এগুলো কেন আমরা এই সংস্থাগুলো তো আমরা আরো 3 বছর আগে বলেছি, হাসিনা থাকতেই বলেছি, কারণ আমরা দেখতে পেয়েছি যে ক্ষমতা কুক্ষিগত হলে কি হয়। সুতরাং আগামী দিনে সরকারে বিএনপি আসুক বা যেই দলই আসুক, আমরা চাই যে বাংলাদেশ এমন একটি রাষ্ট্র আমরা চাই যেখানে নতুন প্রজন্ম একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক এবং স্বচ্ছ রাষ্ট্র পাবে, যাতে প্রত্যেকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্বচ্ছতা এবং জবাবদিহিতার ভিত্তিতে চলবে। তাহলে কিন্তু আমাদের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। আপনার সিস্টেম ঠিক করতে হবে। ব্যক্তি খারাপ হতে পারে, ব্যক্তি 19-20 হতে পারে, ব্যক্তি আপনি পরিবর্তন করতে পারেন, একজন খারাপ হলে আরেকজনকে আনতে পারেন, কিন্তু সিস্টেম যদি গলত থাকে, সিস্টেমে যদি বিষ থাকে, সেই সিস্টেম চেঞ্জ করা। এখন গত 15 বছরে শেখ হাসিনা প্রত্যেকটা সিস্টেমে বিষ ভরে দিয়েছে। এই বিষকে কলুষমুক্ত করে প্রত্যেকটা সিস্টেমকে স্বচ্ছ করতে হলে অনেক কাজ করতে হবে, সুশাসন কায়েম করতে হবে। সেটার জন্য বিএনপি বদ্ধপরিকর। প্রত্যেকটা সেক্টরে আমরা সুশাসন কায়েম করব, এবং ইনস্টিটিউশনগুলোকে ঠিক করব, এবং নিজের দল দিয়ে কিন্তু তারেক রহমান সাহেব এটা বোঝাচ্ছে। আমাদের দলের যখনই যেখানে উনি শুনছেন র্যান্ডমলি যেসব ঘটনাগুলি উনি শুনছেন, যে কেউ এত বড় দল, অনেকে কেউ হয়তো কোনো দখলবাজি বা চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে, যেখানে উনি খবর পাচ্ছেন উনি কিন্তু অনুসন্ধানের আগে ব্যবস্থা নিচ্ছেন, অনুসন্ধান পরে করছেন, কারণ অ্যাজ এ
ডিসিপ্লিন হিসেবে, পানিশমেন্ট হিসেবে উনি কিন্তু কাজগুলো করছেন। উনি নিজের দল থেকে উনি সেটা শুরু করেছেন যে আমার দলকে আগে পরিশুদ্ধ করতে হবে, দল পরিশুদ্ধ হলে আমি দেশ পরিশুদ্ধ করতে পারবো। সুতরাং উনি কিন্তু অত্যন্ত স্ট্রং অবস্থায়, ডিসিপ্লিনড অবস্থায় ওই জায়গায় আছেন এবং কোনোভাবেই উনি ওটা থেকে মানে সরবেন না। তো আমরা মনে করি যে, এবং প্রত্যেক মানে ডাউন দ্য লাইন প্রত্যেক নেতাকর্মীকে কিন্তু উনি সেই মেসেজটা দিচ্ছেন। তো আশা করি, আমরা মনে করি যে আমরা সেই মেসেজটা পাবো এবং আগামী দিনে বিএনপি সরকারে আসুক বা না আসুক, বিএনপি একটি ভালো রাষ্ট্র গড়ার জন্য কাজ করে যাবে, এটাই আমার প্রত্যাশা করছি। একেবারে শেষ 30 সেকেন্ডে কিছু বলবেন কিনা প্রফেসর মাযহার? জি না, আমি সুশাসনের কথা বলছি। যে সুশাসনটা আগে তো শাসন প্রতিষ্ঠা করতে হবে, তারপরে সুশাসন করতে হবে। আমাদের শাসনই ঠিকঠাক নাই, এবং সুশাসনটা তো একটা অ্যাম্বিশাস। এবং আমি মনে করি যে যতদিন না পর্যন্ত ধরেন রাজনৈতিক একটা সদাচার, সুশাসন ইত্যাদি প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এই দেশে তো আমরা নতুন যে আশা, যে প্রত্যাশা, যে কারণে এত কিছু হলো, সেটার প্রতিফলন আমরা দেখতে পাবো না। যে প্রিয় দর্শক, আমরা দেখছিলাম সুশাসন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আমাদের আজকের ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি। এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষ মনে করে যে অন্যায়, অত্যাচার, গুম, খুন, হত্যা, ব্যাংক লুট, আর্থিক খাতের যে লুণ্ঠন চলেছিল বাংলাদেশে, সেই ধরনের কোনো প্রক্রিয়া, কোনো ফেসিবাদ যাতে বাংলাদেশে ফিরে না আসে, এবং সে কারণের জন্যই মানুষ মনে করে এটা সুশাসনের বাংলাদেশ এবং একটা যে উত্তরোত্তর এগিয়ে যাবার বাংলাদেশ, সেই বাংলাদেশকে আমরা প্রত্যাশা করি। সেই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের এই আয়োজন ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি এখানেই শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং অধ্যাপক ডক্টর এ কে মাজহারুল ইসলামকে, এবং একই সাথে ভীষণভাবে ধন্যবাদ জানাই আজকের আয়োজনে যারা দর্শকরা আমাদের অনুষ্ঠান দেখলেন। আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।